নমস্কার সবাইকে, রাধে রাধে। আমি পৌশালী, পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে কিন্তু কোনো ডেলি ব্লগ নয়, কিছুদিন আগে মায়াপুর গিয়েছিলাম, তারই আরও একটা দিনের ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথম দিন মায়াপুর ঢুকতে ঢুকতে মোটামুটি 11টা মতো বেজে গিয়েছিল। তারপরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে যখন বেরোই তখন কিন্তু একদম চড়া রোদ্দুর, তো সেই কারণে সেদিনে আমরা নবদ্বীপ যাওয়ার চিন্তাভাবনা করিনি। তো আজকে সকালবেলা না উঠে কিন্তু নবদ্বীপের জন্য রেডি হয়ে গিয়েছি। এখন সোজা চলে যাব নবদ্বীপ। এটা হচ্ছে মায়াপুর ধামের 1 নম্বর গেট। এটা দিয়েই কিন্তু বেশিরভাগ লোকজনরা যাতায়াত করে, তবে আমরা আগের বারে 4 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। তারপরে এই তো 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে কিছু অটো থাকে, সেখান থেকে একটা অটো বুক করে আমরা সোজা এখন চলে এসেছি ফেরিঘাটে। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে নবদ্বীপ পৌঁছে গিয়েছি তার জন্য টেরই পেলাম না। আর এসেই না সোজা একদম অটো স্ট্যান্ডে চলে এসেছি। তো এখান থেকে অটো বুক করে আমরা সমস্ত জায়গাগুলো দেখে নেব। মোটামুটি 8টা মতো জায়গা আজকে আমরা দেখছি, তো সবকটা আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। তবে হ্যাঁ, তার আগে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু অটোর সাথে আপনাকে বেশ খানিকটা বার্গেনিং করতে হয়। তো প্রথমেই আমরা চলে এসেছি রাধারানী মন্দিরে। এখানে না গুপ্ত বৃন্দাবন বলে একটা জায়গা রয়েছে, তো সেই জায়গায় যেতে গেলে কিন্তু 10 টাকা দিয়ে টিকিটও কাটতে হয়। ওই যে ওইদিকে কিন্তু একটা টিকিট কাউন্টার রয়েছে, আর তার উল্টো দিকেই অনেক কটা দোকান রয়েছে। এখান থেকে আপনারা চাইলে নিজের পছন্দ মতো শপিংও করতে পারেন। আর যেটা বলছিলাম, অটোর সাথে বার্গেনিং করেই কিন্তু তারপরে অটোতে উঠতে হবে, কারণ ওরা না 7 থেকে 8টা জায়গা ঘোরাবে, তার জন্য কিন্তু 600-700 টাকা অবধি বলতে পারে। তো সেই জায়গাটা একটু বার্গেনিং করতে হয়। তো আমি শুনেছিলাম 300 থেকে 400 টাকা অবধি কিন্তু বার্গেনিং করা যায়। তো আমরা ফাইনালি 400 টাকাতে ওনাকে রাজি করিয়ে নিয়ে এসেছি। তো প্রথমেই দেখতে পেলেন এই মন্দিরটাতে চলে এসেছি, আর মন্দিরের ভেতরে মূর্তিগুলো এত সুন্দর। এখানে রাধা কৃষ্ণের পাশাপাশি কিন্তু অনেক ছোট ছোট এরকম রাধা রানীর মূর্তি, তাছাড়া বড় গোপালেরও মূর্তি রয়েছে, আর চৈতন্যদেবেরও অনেক মূর্তি রয়েছে। তো সমস্ত কিছু দেখে যেন মন প্রাণ ভরে যাচ্ছিল। তো এগুলো দর্শন করে আমরা এখন সোজা চলে যাচ্ছি গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের নিচে এরকম একটা জায়গা। তো ওই যে বললাম টিকিট কেটে আসতে হয়, তো এখানটায় কিন্তু এরকম কয়েকটা প্রদর্শনী করা রয়েছে, সেগুলো আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। ছোট্ট একটা জায়গার মধ্যে এরকম গোল করে ঘুরতে হয়। তো এই কয়েকটা দেখে আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে যাব। আর এখানটায় বেশিরভাগ চৈতন্যদেবের লীলা কথা বা কৃষ্ণের কিছু কিছু লীলা কথাগুলো তুলে ধরা হয়েছে এরকম ছবির মধ্যে। এই যে এটা হচ্ছে রাধা কৃষ্ণের রাসলীলা, আর তার সাথে চৈতন্য মহাপ্রভুর একটা লীলা দেখানো হয়েছে। আর এটা হচ্ছে সমুদ্র মন্থনের সময় মাতা লক্ষ্মী যখন ওই অমৃতের কলসটা নিয়ে সমুদ্রের ওপরে উঠে এসেছিলেন, সেটাই দেখানো হয়েছে। আর ওই মন্দিরটার কাছেই না এরকম সমাধি মন্দির রয়েছে, যেই গুরুদেবের এই আশ্রমটা, ওনাদের এরকম মূর্তি করা রয়েছে, শ্রীমতী রাধারানী গোস্বামী আর অটল বিহারী বাবাজি। তো ইনাদেরই কিন্তু এই মন্দিরটা। তো এরকম কিন্তু এখানটায় অনেক গোস্বামীদের মন্দির রয়েছে। তো সব কিছু দর্শন করতে গেলে কিন্তু নবদ্বীপে একদিনও কম পড়ে যাবে। তো যে সমস্ত জায়গাগুলো একটুখানি বিশেষ, আমরা কিন্তু আজকে সেই জায়গাগুলোই দর্শন করছি। আর প্রথমেই বলে রাখি, আমি কিন্তু কোনো রকম ট্রাভেল ব্লগার নই। তো আজকে ভিডিওর মধ্যে একটুখানি ভুল ত্রুটি হতেই পারে, তো সেটার জন্য আপনারা সবাই প্লিজ একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যে সমস্ত জায়গাগুলো ঘুরেছি সেগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমরা এখন চলে এসেছি শিল জগন্নাথ মিশ্রের বাড়িতে। তো এখানটায় কিন্তু অনেক মন্দির রয়েছে। তো প্রথমেই আমরা এই ভোলে বাবার মন্দিরে চলে এলাম। তো এটা দর্শন করে পাশেই রয়েছে গণপতি বাপ্পার মন্দির। তো এগুলো দর্শন করে সোজা এখন চলে যাব আমরা মেন মন্দিরের উদ্দেশ্যে। আর এই সমস্ত কিছুই না একটা জায়গার মধ্যেই অবস্থিত। সাইডে কিন্তু সুন্দর সুন্দর এরকম স্ট্যাচু করা রয়েছে, আর বাম দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো মেন মন্দির। নবদ্বীপ ধাম বলুন বা মায়াপুর ধাম বলুন, প্রত্যেকটা জায়গাতে মন্দিরের ভেতরে যে রাধাকৃষ্ণের মূর্তি আর তার সাথে পঞ্চতত্ত্ব ভগবান বা গৌরাঙ্গর মূর্তি রয়েছে, সেগুলো এত সুন্দর কারুকার্য করা যে বিগ্রহদেরকে দেখলে মনে হয় শুধুমাত্র দেখতেই থাকি। আর বাইরে বেরিয়ে দেখলাম সামনে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট দুটো দোকান রয়েছে। ছোট বলবো না, জিনিসপত্র তো প্রচুর রয়েছে। এখানটায় কিন্তু বিভিন্ন বিগ্রহ এরকমভাবে সাজানো রয়েছে, চাইলে কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এখান থেকে। তো আমার তো দেখার খুব ইচ্ছে ছিল একটু দাঁড়িয়ে, কিন্তু সময় একদম হাতে ছিল না, যেহেতু অটোটা ভাড়া করে এসেছি। তো সময় মতো সব কিছু দেখে এখান থেকে বেরোতে হবে। তো এখন আমরা সোজা চলে এসেছি পাশেরই আরও একটা মন্দিরে। এই মন্দিরের নাম হচ্ছে নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবাশ্রম। তো এটা হলো একটা আশ্রম টাইপের। এখানটায় কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে, একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি। আর এই জায়গাটা না এখন বিশেষভাবে ফেমাস হয়েছে, কারণ এখানটায় শ্রী চৈতন্যদেবের এরকম বিশাল একটা মূর্তি রয়েছে। আর এই আশ্রমে না 70 টাকা করে দুপুরে প্রসাদ পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু দুপুরে এখানে প্রসাদও পেতে পারেন।
আর এই মন্দিরের আরও এক বিশেষ আকর্ষণ হচ্ছে হনুমান। এখানটাতে এত হনুমান রয়েছে যে আপনি যদি কোনো খাবার হাতে নিয়ে যান, ওরা কিন্তু হাত থেকে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এই যেমন ভেতরেই একটা হনুমান ছিল, ওকে আমি কিছু একটা খেতে দিয়েছিলাম, ওকে আমি কেন নিচে দিয়েছি সেই রাগে দাঁত দেখিয়ে আমার দিকে তেড়ে আসছিল। তারপরে ওকে খাবার দেবো বলে আমি শুধু ব্যাগটা হাতড়েছি, ও আমার পেছনে পেছনে ঘুরছিল। আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল আমি বুঝি আর ভেতরটা দেখতেই পারবো না। তো শেষমেশ কিন্তু অনেকটা সময় নিয়ে তারপরে আমি ভেতরটায় গিয়েছি। আর এখানটায় এরকম একটা ছোট্ট মিউজিয়াম রয়েছে, আর এই মিউজিয়ামের ভেতরেও না কৃষ্ণের বিভিন্ন ধরনের লীলাকে এরকমভাবে প্রদর্শন করা হয়েছে। আর এখানকার আরেকটা বিশেষ জিনিস হচ্ছে মনস্কামনা পূরণকারী গোপাল। তো এই গোপালের কাছে যে কোনো ধরনের মনস্কামনা করলে নাকি উনি পূরণ করে দেন। তো সেটার জন্যই এটা আরও বিশেষভাবে ফেমাস। আর এখন চলে এসেছি উল্টো দিকের মন্দিরটায়, মানে মেন মন্দিরে, যেখানে বিগ্রহ রাখা রয়েছে। আর ইনাদেরকে দেখে না সত্যিই চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে। আর সেদিনে বিশেষ করে এই হলুদ রঙের পোশাকটি পরেছিলেন বলে আরও যেন সুন্দর লাগছিল দেখতে। আর এখন যে মন্দিরটাতে এসেছি সেই মন্দিরের নামটা আমার ঠিক মনে পড়ছে না, তবে সোনার গৌরাঙ্গ মন্দিরের কাছের একটা মন্দির। এখানটায় না মালসা ভোগ পাওয়া যায়, সেটা চাইলে কিন্তু আপনারা বাড়িতেও আনতে পারেন। তো এখন আমরা চলে এসেছি সোনার গৌরাঙ্গের মন্দিরে। তো এটাও কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। এই যে দূরে দেখতে পেলেন, ইনি হলেন সোনার গৌরাঙ্গ। আর তারপরেই চলে এসেছি শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর মন্দিরে। আর এই যে আগের দুটো মন্দির দেখালাম, তার সাথে এই মন্দিরটা একদম কাছে কাছে, মানে আপনারা চাইলে একটা জায়গাতে অটো রেখে কিন্তু এই সমস্ত মন্দিরগুলো দর্শন করতে পারেন। আর এখন আমরা চলে এসেছি তার পাশেই শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী মন্দিরে। তো এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা, অনেক পুরনো জায়গা দেখেই মনে হচ্ছিল। তো এখানটাতেও এরকমভাবে টিকিট কেটেই ঢুকতে হয়। আর এখানেও না প্রসাদের ব্যবস্থা রয়েছে। আর এই মন্দিরের এন্ট্রি ফিস হচ্ছে 5 টাকা করে। তো সমস্ত মন্দিরের ডিটেলস এই মুহূর্তে আপনাদেরকে ঠিকঠাকভাবে জানাতে পারছি না, কারণ বেশিরভাগ জিনিসগুলোই আমি ভুলে গিয়েছি। আর ভুলভাল কোনো ইনফরমেশান আপনাদেরকে আমি দিতে চাই না। তো যেই সমস্ত মন্দিরগুলো দেখেছি, তো তার মধ্যে কিন্তু এই মন্দিরটাও আমার বেশ ভালো লেগেছে। এখানটাতে মহাপ্রভুর কিন্তু এরকম একটা খড়ম রাখা রয়েছে। তো ওনারা বলছেন এই খড়মটা নাকি আসল খড়ম। তো যাই হোক, আমরা তারপরে কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছি মন্দির দর্শন করে। আর এখন সোজা চলে এসেছি অটোর কাছে। এখানে একটা জায়গা রয়েছে, এখানটায় কিন্তু অটোগুলো এসে দাঁড়ায়। আর তারপরে এখন আরও একটা আশ্রমে চলে এসেছি, সেখান থেকে কিছুটা দূরে। এই মন্দিরে কিন্তু অনেকগুলো বিগ্রহ রয়েছে, যেরকম শ্রী শ্রী রাধারমন জিউয়ের বিগ্রহ রয়েছে, আর নিতাই গৌরাঙ্গ জিউয়ের বিগ্রহ রয়েছে, আর তার সাথে কৃষ্ণ বলরাম জিউয়ের বিগ্রহ রয়েছে। এখানটায় বৃন্দাবনের অষ্টকালীন লীলাটাকে প্রদর্শন করা হয়েছে। আর এই মন্দিরটা কিন্তু এখনও অবধি গুরু পরম্পরাতেই চলছে। সামনেই কিন্তু সমস্ত গুরুদের পরপর নাম দেওয়া রয়েছে, যাদের পুষ্প সমাধি এখানটাতে রয়েছে। তো এখানটাতে বিভিন্ন ভক্তরা কিন্তু বিভিন্ন রকম ডোনেশন করে যায়। আর এটাই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। এখান দিয়ে গেলে কিন্তু পাশেই বিভিন্ন মহারাজদের এরকম পুষ্প সমাধি রয়েছে। তো আমরা এখন সেটাই দেখতে যাচ্ছি। আর এখানটায় যে বিভিন্ন ধরনের চিত্রপটগুলো লাগানো রয়েছে, সমস্ত কিন্তু ওই মহারাজেরই বিভিন্ন ধরনের লীলাকে প্রদর্শন করা হয়েছে। তো এখানটায় দাঁড়িয়ে একজন মহারাজের কাছ থেকে আমি ওই লীলা কথাগুলো শুনছিলাম। আর তারপরে কিন্তু পাশে এরকম একটা শিবের মন্দির রয়েছে, সেখানটায় চলে এসেছি। আর তারপরে কিন্তু এখন আরও একটা মন্দিরে এসেছি। এই মঠের নাম হচ্ছে শ্রী চৈতন্য সারস্বত মঠ। তো এটাকে জল মন্দিরও বলা হয়। আর এই মন্দিরে ঢুকলেই কিন্তু প্রথমে এরকম আপনাকে একটু খাবার নিয়ে নিতে হবে, কারণ ভেতরে অনেক পশু পাখিদের সেবা করা যায়। এই প্রথমেই যেরকম অনেক কুকুর রয়েছে, তার সাথে মাছ রয়েছে। তো আমরা একটা ব্রেডের প্যাকেট নিয়েছিলাম এই মাছদেরকে, তার সাথে এই কুকুরদেরকে খাওয়ানোর জন্য। তারপরে এখানটার মন্দিরটাও আপনাদেরকে দেখা যায়, ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হলো ওই মন্দিরটা। তবে এই মন্দিরে না এখন যাওয়া যায় না, কারণ কিছু বছর আগে ওই মন্দিরে যাওয়া নিয়ে কিছু সমস্যা হয়েছিল, সেই কারণে মন্দিরটাকে বন্ধ রাখা হয়েছে। আর এখানটাতে কিন্তু অনেক হরিণ রয়েছে, তার সাথে খরগোশ রয়েছে, আর কিছু কিছু রাজহাঁসও রয়েছে। তো বিশেষত এই সবজির যে কাটা অংশগুলো, এগুলো আনা হয় এই খরগোশ আর এই হরিণদেরকে খাওয়ানোর জন্য। তো এদেরকে একটুখানি সেবা করে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, কারণ এই মন্দিরেরই উল্টো দিকে আরও একটা মন্দির রয়েছে, যেটা হলো মেন মন্দির। তো এখানটায় কিন্তু বিভিন্ন বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে। তো সেখানটায় এখন চলে এসেছি। আর এখানটায় কিন্তু প্রচুর পরিমাণে হনুমান রয়েছে। মানে আমার যথারীতি চত্বরে ঢুকতে ভয় লাগছিল যে ওরা যদি কোনোভাবে চলে আসে কাছে। তো যাই হোক, ভগবানের কৃপাতে সুন্দরভাবে আমরা ঠাকুরের দর্শন করে নিয়েছি।
তো এই মন্দিরের চত্বরটাও বেশ বড়, আর এখানটায় না দুপুরবেলা আসার পরে বোঝাই যাচ্ছিল না যে গরম বলে, এতটা সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল। আসলে ধামেরই না আলাদাই একটা মাহাত্ম্য রয়েছে আমার মনে হয়, এখানটায় না এলে সেই অনুভূতিটা হয়তো কেউ করতে পারবে না। এখানটায় অদ্ভুত রকমের একটা শান্তি রয়েছে। আর এখন আমরা চলে এসেছি এই গৌরাঙ্গ বিহারে। তো মন্দিরটা যেহেতু দুপুরবেলা বন্ধ হয়ে গিয়েছে তাই বাইরে থেকেই দর্শন করতে হলো, ভেতরে আর যেতে পারলাম না। তবে এটাও নতুন হয়েছে নবদ্বীপে, কিছুদিন আগেই বিভিন্ন জায়গাতে দেখছিলাম। তারপরে এখন চলে এসেছি খুব ছোটবেলার একটা চেনা জায়গা, আমাদের বাড়ির গুরুদেব, মানে আমার বাবার বাবা বা তার বাবার আমল থেকে আমাদের গুরুদেব রয়েছেন, তো ওনাদেরই আশ্রমে চলে এসেছি। খুব ইচ্ছে ছিল নবদ্বীপে এলে কখনো এই জায়গা থেকে ঘুরে যাওয়ার, কারণ যখন অনেকটা ছোট ছিলাম, মানে ধরুন ওই ক্লাস 6-7-এ পড়ি, তখন কিন্তু প্রথম আমি নবদ্বীপ এসেছিলাম। যদিও সেই স্মৃতি খুবই হালকা, ওই যে দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, সাদা বাড়ি, ওখানটায় না আমরা এসেছিলাম। তো দেখেই মনে পড়ে গিয়েছে জায়গাটা, যে ছোটোবেলায় এসে এখানে ছিলাম। আর ছোটোবেলাতে কিন্তু নবদ্বীপও ঘুরেছিলাম আমরা। তো এখানটাতে ওনাদের বাড়িতে আমরা চলে এসেছি, আর বাড়িটা কিন্তু এখনও ওই আগের মতোই রয়েছে। তো ভেতরে দেখতেই পাচ্ছেন, এটা হলো ওনাদের অন্দরমহল। যদিও খুব একটা বেশি ভিডিও করিনি, কিন্তু খুব ইচ্ছে ছিল যে এই ভিডিওটা করে রাখার, কারণ আমার বাড়িতে সবাই দেখলে খুব খুশি হবে। এখানটায় এসে না এত সুন্দর আতিথেয়তা পেয়েছি। তো আমরা যদিও এখানে বেশিক্ষণ বসতে পারিনি, কারণ যেহেতু বাইরে অটোটা দাঁড় করিয়ে দিয়ে এসেছিলাম, সেই কারণে চটজলদি এখান থেকে বেরিয়ে যেতে হয়েছে। ওই যে দূরে দেখতে পেলেন, এটা হলো আমাদের রাধা রানী আর কৃষ্ণের এরকম বিগ্রহ। তো যাই হোক, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর সোজা এখন নবদ্বীপে পৌঁছে একটুখানি লাল দই খেলাম। আর আমাদের আশ্রম থেকে ফেরার সময় না একটুখানি প্রসাদ দিয়েছিল, সেটাই রাস্তায় খেতে খেতে এসেছি। আর এখন প্রায় 12:30 মতো বাজে, মায়াপুর পৌঁছে গিয়েছি, আর সোজা চলে এসেছি গোবিন্দাসে। কারণ এর আগের দিন না আমরা গদা ভবনে প্রসাদ পেয়েছিলাম, আর আমরা যেই সময়টা গিয়েছিলাম সেই সময়টা অন্যান্য ভবনে প্রসাদ দেওয়া বন্ধ ছিল বলে গদা ভবনে খুব লাইন হয়েছিল, মোটামুটি 8 ঘন্টার ওপরে লাইন দিয়ে আমরা প্রসাদ পেয়েছিলাম। তো এখানটাতে এই জন্য আজকে এসেছি, যাতে তাড়াতাড়ি প্রসাদটা পাওয়া যায়। আর এখানটার সার্ভিসিং সিস্টেমটা খুবই ভালো। মোটামুটি আপনারা যদি 7-8 জনের প্রসাদ নেন, তাহলে কিন্তু এক একটা জিনিসকে এরকম ট্রেতে করে দিয়ে দিচ্ছে, আপনি চাইলে এক একটা করে রেখে আসতে পারেন। আর এই তো প্রসাদের থালিতে এত কিছু জিনিস ছিল, একদম মন প্রাণ ভরে আজকে প্রসাদটা পেয়েছি। আর তারপরে সামনেই যে একটা মেলা হচ্ছিল না, ফুড ফেস্টিভ্যাল, ওখানটায় চলে এসেছিলাম। একটুখানি ঘোরাঘুরি করে আমরা এখন সোজা চলে এসেছি প্রভুপাদ ভিলেজে। দুপুরে একটু রেস্ট করে আবার বিকেলবেলা বেরিয়ে যাব আমরা একটু মায়াপুর দর্শনের উদ্দেশ্যে। মায়াপুরে কিন্তু প্রথমেই আমরা চলে এসেছিলাম এই রাজাপুর জগন্নাথ দেবের মন্দিরে। তো এখানটায় দর্শন করে আরও কিছু কিছু জায়গা ঘুরেছি, তবে ভিডিওর মধ্যে আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর রাজাপুরের না এই জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে আলাদা রকমেরই একটা শান্তি রয়েছে। আর সামনেই না বাচ্চাদেরকে নিয়ে এরকম একটা প্রোগ্রাম হচ্ছিল স্পিরিচুয়াল, সেটা একটুখানি দাঁড়িয়ে দেখছিলাম। আর এই রাজাপুরে জগন্নাথ দেবের মন্দিরের প্রাঙ্গণের ভেতরেই কিন্তু শিব ঠাকুরের এরকম একটা মন্দির রয়েছে, সেটা দর্শন করে আমরা এখন সোজা বেরিয়ে এসেছি আরও একটা মন্দিরে। এই মন্দিরের ভেতরে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর এরকম একটা মিউজিয়াম রয়েছে, তার সাথে কিন্তু ওনার মাসি মেশোর বিগ্রহ রয়েছে। তো তার সাথে এখানে ভগবানের সেবাও হয়। এটা হলো শিলা প্রভুপাদের ভজন কুঠির, তো সেই সমস্ত কিছু দর্শন করেছি। আর তারপরে কিন্তু এখানটাতে দুটো এরকম পুকুর রয়েছে, যেই পুকুরে আজ বিগত বহু বছর ধরে একই মাছকে রাখা রয়েছে, মানে ওই মাছদেরকে কিন্তু কখনোই কোনো রকম ক্ষতি করা হয় না। রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড বলা হয় এটাকে। আর এই তো এখানে কিন্তু মাছদেরকে একটু সেবা করে এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তারপরে আরও কয়েকটা মন্দির দর্শন করে আমরা চলে গিয়েছিলাম ইস্কন টেম্পলে। ওখানটায় গিয়ে সন্ধ্যা আরতি দেখে তারপরের দিনই সকালবেলা আমরা বেরিয়ে এসেছিলাম। আর এই ছিল আজকে ছোট্ট একটি ব্লগ। আজকের মতো তাহলে আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন।